রঞ্জনার শ্বশুরবাড়িতে সবাই লেহেঙ্গা পরতে ভালোবাসে। তার মানে তার শ্বশুরবাড়ির পুরুষ সদস্য থেকে মেয়ে সদস্য সবাই লেহেঙ্গা পরে। ব্যাপারটা একটু অদ্ভুত বলে মনে হলেও এটাই সত্যি। রঞ্জনা যখন প্রথম বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন রঞ্জনা, তোমার বিয়ের লেহেঙ্গাটা কি সুন্দর গো। আমি যদি মেয়ে হতাম আমি সবসময় এই লেহেঙ্গাটা পরতাম। আমরা ছেলে বলে আমরা লেহেঙ্গা পরলে সবাই কেন খারাপ বলে বলো তো? তোমার মাথায় সমস্যা আছে নাকি? পুরুষ মানুষ এটা শার্ট পরবে, প্যান্ট পরবে, লেহেঙ্গা পরবে কি করতে? লেহেঙ্গা সবসময় মেয়েরা পরে, আর এটা আমার লেহেঙ্গা। তাই তুমি বেকার বেকার কথা বলো না। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো, তাই না? এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। কিন্তু শ্রীমান অফিসে যাওয়ার সময় নিজের জামা কাপড় কিছুই খুঁজে পায় না। তখন সে দেখে যে তার বউয়ের লেহেঙ্গা আলমারিতে ঝোলানো আছে। তাই তখনই শ্রীমান সেই লেহেঙ্গা পরে নেয়। কিছুক্ষণ পর শ্রীমান যখন অফিসে যাওয়ার জন্য বেরোবে তখন তাকে লেহেঙ্গা পরে দেখে রঞ্জনা পুরো অবাক হয়ে যায়। এ কি, তুমি আমার লেহেঙ্গা পরে কোথায় যাচ্ছ? তুমি এভাবে লেহেঙ্গা পরে বাইরে বেরোবে? লোকে তোমাকে দেখে হাসাহাসি করবে তো। তোমার মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে মনে হচ্ছে। আরে আমার এমনিতে একটা মিটিং আছে আর আমার খুব দেরি হয়ে গেছে, তাই আমি এখন শার্ট প্যান্ট পরে সময় নষ্ট করতে পারবো না। সেই জন্য আমি লেহেঙ্গা পরে অফিসে যাব। আর কি আমার দিকে তাকিয়ে হাসলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। শ্রীমান এই কথা বলে লেহেঙ্গা পরে অফিসে বেরিয়ে যায়। এই ব্যাপারটা কিছুতেই রঞ্জনা মেনে নিতে পারে না, কারণ কোনো পুরুষ মানুষ যে লেহেঙ্গা পরে বাড়ির বাইরে বেরোতে পারে সেটা একেবারেই অবিশ্বাসযোগ্য ব্যাপার। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেক দিনই রঞ্জনা দেখে তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছে। এমনকি তার দেওর শ্বশুরমশাই পর্যন্ত লেহেঙ্গা পরে থাকে। আমার বাবা মা আমাকে এই পাগলের শ্বশুরবাড়িতে কেন বিয়ে দিল কি জানি। এরা কেন এরকম সারাক্ষণ লেহেঙ্গা পরে থাকে? কি লজ্জার বিষয়। আমি তো ভাবতে পর্যন্ত পারছি না যে ছেলে মেয়ে নির্বিশেষে সবসময় লেহেঙ্গা পরে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে রঞ্জনের এক বান্ধবী নিশা তার বাড়িতে না বলেই চলে আসে। এমন সময় নিশাকে দেখে রঞ্জনা ভয় পেয়ে যায়। কি ব্যাপার নিশা, তুই হঠাৎ করে এখানে? একবার আমাকে জানিয়ে আসতে পারলি না, এখন না জানিয়ে চলে আসলি? এসব কথা বলছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার তো তোর সঙ্গে বহুদিন ধরে দেখা হয়নি। তাই তোকে কতবার ফোন করেছি, কিন্তু তুই তো আমার ফোনও ধরিস না। সেই জন্য আমি তোর সঙ্গে ডিরেক্ট দেখা করতে চলে এলাম। এমন সময় নিশা দেখে রঞ্জনার স্বামী, শ্বশুরমশাই এবং দেওর লেহেঙ্গা পরে বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই দেখে নিশার চক্ষু একেবারে চড়ক গাছ। এই রঞ্জনা, তোর শ্বশুরবাড়ির লোকেরা দিনের বেলা মদ খেয়ে নেশা করে নাকি? এর এরকম লেহেঙ্গা পরে ঘুরছে কেন? আমার মনে হচ্ছে তোর শ্বশুরবাড়ির পুরুষ সদস্যদের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। এরা আবার হিজড়া না তো? সত্যি যদি পুরুষ মানুষ হতো তাহলে এরা তো এরকম কখনো লেহেঙ্গা পরতো না। আরে তুই বেকার বেকার এসব কথা বলছিস কেন? এখন ছেলে মেয়ে সবাই লেহেঙ্গা পরতে পারে, এটাই এখনকার দিনের স্টাইল। কেন টিভিতে দেখিস না দীপিকা পাদুকোনের বর রণবীর সিং কেমন লেহেঙ্গা পরে স্টাইল করে? তার মানে কি ও হিজড়া নাকি? চুপ কর তো। তোর বর আর রণবীর সিং এক নয়, আর তুই মোটেই দীপিকা পাদুকোন নোস। কিন্তু যাই বলিস, তোর বর আর শ্বশুর মশাইয়ের কালেকশন কিন্তু খুব ভালো। কি দারুণ লেহেঙ্গা গুলো পরেছে, আমার তো দেখে একেবারে পছন্দ হয়ে গেল। এই যে জামাই বাবু, একদিন আমাকে আপনার লেহেঙ্গা পরতে দেবেন তো? নিশা এরকম করে রঞ্জনার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ইয়ার্কি করলে তাদের ভীষণই খারাপ লাগে, কিন্তু তারা হাসি মুখে সব মেনে নেয়। হ্যাঁ নিশ্চয়ই পড়তে দেবো। আমার বোনের অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে, তাই তুমি চাইলে সেটাও পড়তে পারো। নিশা যখন সবার সঙ্গে এরকম ভাবে মজা করে রঞ্জনার তখন খুবই খারাপ লাগে। তাই সে তার শ্বশুরবাড়ির পরিবারের উপর রেগে যায়। অন্যদিকে নিশাও বেশিক্ষণ রঞ্জনার শ্বশুরবাড়িতে বসতে চায় না। সে তখনই সেখান থেকে চলে যায় আর বাড়িতে ফিরে নিজের বন্ধু বান্ধবীদের সবাইকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। সুতরাং একে একে সকলেই রঞ্জনার শ্বশুরবাড়িতে এসে তার শ্বশুরবাড়ির সদস্যদের লেহেঙ্গা পরা দেখতে চায়। তোমাদের জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। তোমার মা আর বোন লেহেঙ্গা পরে ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি, তোমার ভাই, তোমার বাবা কেন এরকম লেহেঙ্গা পরে ঘুরছো? তুমি বুঝতে পারছো না? তোমাদের জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি তোমাদের এই লেহেঙ্গা পরা জাস্ট মানতে পারছি না। তুমি আমার ছেলের সঙ্গে এরকম করো না প্লিজ। লেহেঙ্গা একটা পোশাক, সুতরাং সেটা মেয়ে পড়ুক কিংবা ছেলে পড়ুক কিচ্ছু যায় আসে না। আপনারা লেহেঙ্গা না পরে লুঙ্গি পরতে পারেন তো, তাহলেই তো কথা শুনতে হয় না। আমরা লুঙ্গি প্যান্ট কিচ্ছু পরবো না, আমরা লেহেঙ্গাই পরবো। এই বলে স্বপনবাবু ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন স্বপনবাবু এবং তার পরিবার মিলে ঠিক করে তারা একসঙ্গে শপিং মলে শপিং করতে যাবে, সেই সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। কিন্তু রঞ্জনা কিছুতেই তাদের সঙ্গে বাইরে যেতে চায় না।
বৌদি, তুমি এরকম করছো কেন? আমাদের নিজেদেরকে নিয়ে কোনো লজ্জা নেই, তাই তুমি প্লিজ মেনে নাও আর আমাদের সঙ্গে শপিং করতে চলো, কারণ তোমাকে ছাড়া আমরা কিন্তু যাব না। তুমিও আমাদের মতো একটা লেহেঙ্গা পরে নাও। তোমরা এরকম লেহেঙ্গা পরে বাইরে যাবে, তার মাঝখানে আমি তোমাদের সঙ্গে কোথাও যেতে পারবো না। আমার বর শ্বশুরমশাই কিনা লেহেঙ্গা পরে শপিং করতে যাচ্ছে, আর তার সাথে আমাকেও যেতে হবে, কোনো মতেই সম্ভব নয়। এই কথা বলে রঞ্জনা তাদের সঙ্গে শপিং এ যায় না, তাই তার পরিবার রঞ্জনাকে ছাড়াই শপিং করতে চলে যায়। কিন্তু শপিং মলে সবাই তাদেরকে দেখে ভীষণই হাসাহাসি করে। তবে রঞ্জনার শ্বশুরবাড়ির পরিবার সবাইকে উপেক্ষা করে নিজেদের জন্য আরো দামি দামি লেহেঙ্গা কিনে নেয়। শপিং করে তারা যখন বাড়িতে ফিরে আসে, এ কি, তুমি এরকম প্যান্ট শার্ট পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার শাড়ি জামা কাপড় কোথায় গেল? তুমি বাড়ির বউ হয়ে এরকম সারা বাড়িতে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবে? হ্যাঁ, আমার প্যান্ট শার্ট পরলে বেশি আরাম লাগে, আর আমি বিয়ের আগে সবসময় খোলামেলা পোশাক আশাক পরতাম। সুতরাং আমি এখন আর লজ্জার খাতিরে তোমাদের জন্য শাড়ি জামা কাপড় পরতে পারবো না। আর তোমরা যখন লেহেঙ্গা পরছো, তাহলে আমি কেন শাড়ি জামা কাপড় পরবো? তাই আমি শার্ট প্যান্ট পরবো। তুমি যেদিন থেকে আমার বউ হয়ে বাড়িতে এসেছো সেদিন থেকে আমার লেহেঙ্গা পরা নিয়ে অনেক কথা শোনাচ্ছ, আমার আর ভালো লাগছে না কিন্তু। ঠিক আছে, তোমার যখন ভালো লাগছে না তাহলে তুমি আমার শার্ট প্যান্ট পরা মেনে নাও। তোমরা লেহেঙ্গা পরো আর আমি তোমাদের মতো শার্ট প্যান্ট পরি। এমন সময় রঞ্জনাকে কেউ আর কিছু বলতে পারে না। একদিন হঠাৎ করে রঞ্জনা সোশ্যাল মিডিয়া খুলে ভীষণই অবাক হয়, কারণ সে দেখে যে তার দেওর, স্বামী এবং শ্বশুরমশাইয়ের লেহেঙ্গা পরা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে সবাই বিভিন্ন নেগেটিভ কমেন্ট করে আর প্রত্যেকেই হাসাহাসি করে। আসলে কিছুদিন আগে নিশা যখন তাদের বাড়িতে ঘুরতে আসে, রঞ্জনার শ্বশুরবাড়ির লোকেদের ফটো তুলে নেয়, আর সেই ফটো সে ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ভাইরাল করে দেয়। ছি, আমাকে যে বিয়ের পর এত কিছু সহ্য করতে হবে আমি ভাবতে পর্যন্ত পারছি না। আর আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে এরকম কাণ্ড করলো। ছি, সবাই আমার স্বামী, শ্বশুরমশাই আর দেওরকে উল্টোপাল্টা কথা বলছে ওরা নাকি ছেলেরূপী মেয়ে, ওদের কোনো পুরুষত্ব নেই, আর আমাকে এসব কিছু দেখতে হচ্ছে। রঞ্জনা যখন সেই ফটোগুলো তার পরিবারকে দেখায়, তখন তাদেরও খুবই খারাপ লাগে। এভাবেই রঞ্জনাকে সবসময় তার পরিবারের জন্য অসম্মানিত হতে হয়। ধীরে ধীরে রঞ্জনার পরিবার ব্যাপারটা নিয়ে অস্বস্তি বোধ করতে শুরু করে। তোমরা যখন আমাকে বিয়ে করতে গিয়েছিলে তখন তোমরা এরকম লেহেঙ্গা পরোনি, কিন্তু আমি যখন বউ হয়ে এই বাড়িতে এলাম তখন থেকে তোমরা লেহেঙ্গা পরা শুরু করে দিয়েছো। তার মানে তোমরা ইচ্ছা করে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করছো। তোমরা কিছুতেই চাইছো না যাতে আমি তোমাদের সঙ্গে সংসার করি, তাই তো? আমরা যদি লেহেঙ্গা পরে বিয়ে করতে যেতাম তাহলে তোমার মা বাবা আমার সাথে তোমার বিয়ে হতে দিত না। আর তোমাকে সত্যি আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে বিয়ের আগে আমি সত্যি কথাটা বলতে পারি। আমাদের লেহেঙ্গা পরার পেছনে যথেষ্ট কারণ আছে। রঞ্জনার কোনো কথা শুনতে চায় না। সে সিদ্ধান্ত নেয় আজকেই সে মায়ের বাড়িতে চলে যাবে, কারণ রঞ্জনা তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে কখনোই বাইরে যেতে পারে না। এমনকি বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন লোকজন আসে, রঞ্জনাকে সবার সামনে কটাক্ষের শিকার হতে হয়। তাই রঞ্জনা ঠিক করে সে আর কোনো মতে শ্বশুরবাড়িতে থেকে সংসার করবে না। আমি বাপের বাড়িতে গিয়ে তোমাকে ডিভোর্স নোটিশ পাঠাবো, তুমি সই করে দেবে, কারণ আমি তোমাদের সঙ্গে আর সংসার করতে পারবো না। সারাদিন তোমরা চোখের সামনে এরকম লেহেঙ্গা পরে ঘুরে বেড়াবে, এমনকি তুমি আমার বিয়ের লেহেঙ্গাকেও ছাড়োনি। ছি, জঘন্য একেবারে। এই বলে রঞ্জনা ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে যাওয়ার জন্য বেরোবে, এমন সময় সবাই মিলে তাকে আটকাতে শুরু করে, কিন্তু রঞ্জনা কারো কথা শোনে না। এমন সময় রঞ্জনা দরজা খুলে যখন বাড়ির বাইরে বেরোয়, তখন সে দেখে যে তাদের বাড়ির সামনে একজন ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে। এ কি ডাক্তারবাবু, আপনি এখানে? তোমার বিয়ে হওয়ার পর থেকে তোমরা একবার তো চেক আপ করতে আসলে না, আমার চেম্বারেও এলে না, তাই আমি তোমাদের সঙ্গে ভিজিট করতে আসতে বাধ্য হলাম। তোমাদের সবার শরীর ঠিক আছে তো? আর তোমরা সবসময় লেহেঙ্গা পরছো তো? ডাক্তারবাবু এই কথা বললে রঞ্জনা একেবারে অবাক হয়ে যায়। সে ব্যাপারটা কিছুতেই পরিষ্কারভাবে বুঝে উঠতে পারে না। আপনি কি বলছেন ডাক্তারবাবু? তার মানে আপনি ওদেরকে লেহেঙ্গা পরতে বলেছেন? কিন্তু কেন? আপনি এবার সত্যি কথা বলুন তো, কেন এই বাড়িতে সবাই সবসময় লেহেঙ্গা পরে ঘুরে বেড়ায়? আমি তো কিছুই বুঝতে পারি না। আসলে এই বাড়িতে সবাই আগে সাধারণ জামা কাপড়ই পরতো, আর আপনার শাশুড়ি মা মানে চন্দ্রানী দেবীর কিছুকাল আগে একটা রোগ ধরা পড়ে, অর্থাৎ রেশমের কোনো শাড়ি কিংবা অন্য কোনো চুড়িদার কিংবা প্যান্ট কিংবা জামা পরলে চন্দ্রানী দেবীর পায়ে আর গায়ে ভীষণ পরিমাণে ঘা দেখা দিচ্ছিল। আর সেই রোগটা চন্দ্রানী দেবীর কাছ থেকে বাড়ির সবার গায়ে ছড়িয়ে পড়ছিল। তাই আমি ওনাদেরকে সুতির ঢিলা ঢালা লেহেঙ্গা পরতে বলেছিলাম, যাতে আর কারো কোনো রকমের ক্ষতি না হয়। ডাক্তারবাবুর কথা শুনে রঞ্জনার ডাক্তারবাবুকে পাগল বলে মনে হয়।
আমার মনে হচ্ছে আপনার মাথায়ও কোনো সমস্যা আছে। এরকম স্কিন ডিজিজ থেকে বাঁচার জন্য আপনি সবাইকে লেহেঙ্গা পরতে বলেছেন। আপনি তো সুতির লুঙ্গি কিংবা সুতির হালকা পাতলা অন্য জামা কাপড়ও পরতে বলতে পারতেন। তা না করে আপনি লেহেঙ্গা পরতে বললেন কেন? আমার মনে হচ্ছে আপনার নিজেকে আগে মেন্টাল হসপিটালে অ্যাডমিট হতে হবে। যত সব উল্টোপাল্টা ট্রিটমেন্ট, এতই যখন এদের সবার স্কিনের প্রবলেম, তাহলে ছেলেরা তো বাড়িতে লুঙ্গি পরতে পারে, আর যারা মেয়েরা তারা তো নাইটি কিংবা ম্যাক্সি পরতে পারে। তাহলেই তো সমস্যা মিটে যায়। স্কিন রোগ ঠিক করার জন্য লেহেঙ্গা পরার কি দরকার? আপনি একদম আমার পরিবারের মাথা খারাপ করবেন না। আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেইন করব। আমি বলবো আপনি আমার পরিবারকে মানসিকভাবে পাগলে পরিণত করেছেন। রঞ্জনার কথা শুনে ডাক্তারবাবু খুবই ভয় পেয়ে যায়, তাই ডাক্তারবাবু তখনই সেখান থেকে পালিয়ে যায়। আর রঞ্জনা যেহেতু কিছুতেই সংসার করতে চায় না, ওই ডাক্তারবাবুর মাথায় যে সমস্যা আছে সেটা তো আমি খুব ভালো মতোই বুঝতে পেরে গেলাম। কিন্তু তোমরা এতটাই বোকা, তোমরা পৃথিবীতে আর কোনো ডাক্তার খুঁজে পাওনি? স্কিন অ্যালার্জি কিংবা স্কিন প্রবলেম ঠিক করার জন্য কোনো ডাক্তার যে কখনো কাউকে লেহেঙ্গা পরতে বলে, এটা আমার ধারণার বাইরে ছিল। আমি তোমাদের মতো মেন্টাল পরিবারের সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। কিছুদিন পরে দেখবে নিউজ পেপারে তোমাদের ছবি দেওয়া হবে, সারা পৃথিবী দেখবে তোমরা গোটা পরিবার লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছ। ছি! বৌদি, তুমি দয়া করে বাড়ি ছেড়ে চলে যেও না। আমিও তো বাবাকে আর দাদাকে লেহেঙ্গা পরতে অনেকবার করে বারণ করেছিলাম। বাবা আর দাদা আমাদের কোনো কথাই শুনতো না। আমার তো লেহেঙ্গা পরে পরে স্কিন প্রবলেম আরো বেড়ে গেছে। আমি আর কোনোদিনও লেহেঙ্গা পরবো না বৌদি। হ্যাঁ গো বৌমা, আমরা আর কেউ কোনোদিনই লেহেঙ্গা পরবো না। আমার ছেলে, আমার স্বামী, আমরা প্রত্যেকেই লেহেঙ্গা পরা ছেড়ে দেব। আমাদের গোটা পরিবারের জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আর তুমি বাড়ি ছেড়ে কোথাও যেও না। আমরা এই ডাক্তারের কাছে আর যাব না। আমরা এবার অন্য ডাক্তারকে দেখাবো, যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। পরের দিন থেকেই রঞ্জনার পরিবারের প্রত্যেকেই লেহেঙ্গা পরা বন্ধ করে দেয়। তারা লেহেঙ্গা ছাড়া অন্যান্য হালকা পাতলা ঢিলাঢালা ওভারসাইজ জামা কাপড় পরে। সেই সাথে রঞ্জনা তাদেরকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। এভাবেই ধীরে ধীরে তারা চর্ম রোগ থেকে মুক্তি পায়। তুমি পার্লারে যাওয়ার নাম করে এসব করে বেড়াও, এই তোমার কাজ? এই জন্যই তোমার বাড়ি ফিরতে প্রত্যেকদিন এত লেট হয়, তাই তো? আমাদের ঠিক সন্দেহই হয়েছিল, সেই জন্যই তো আমি তোমাকে ফলো করেছিলাম। তুমি যেটা ভাবছো সেটা একদম ভুল কাজল। আমি এমন কিছু করছি না যার জন্য আমাকে বা তোমাদের কাউকে লজ্জা পেতে হবে। আমি পার্লারের কাজই করছি। পার্লারের কাজ মানে অচেনা অজানা লোকেদের স্কুটিতে বসিয়ে নিয়ে ঘুরে বেড়ানো, তাই তো? তুমি কি আমাকে বোকা ভাবো? এখন আমার পার্লার স্কুটিতেই। আমি এই স্কুটি নিয়ে ঘুরে ঘুরেই যার যেখানে যখন দরকার পড়ে সেখানে গিয়ে তাদের ফেসিয়াল মেকআপ সমস্ত কিছু করে দিই। আর আমি সেই কারণেই অর্ণববাবুদের বাড়িতেও এসেছিলাম। কিন্তু তারপর যেটা হলো। তুমি ছেলেদেরও ফেসিয়াল মেকআপ করাও? ছি 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 ছি! দাদা জানতে পারলে তো হার্ট ফেল করবে। এই তোমার স্কুটি পার্লারের নমুনা। তুমি স্কুটি নিয়ে লোকেদের বাড়িতে ঘোরো, শুধু মহিলা নয়, পুরুষদের বাড়িতেও। অঙ্কিতা অনেক বোঝানোর চেষ্টা করলেও তার ননদ কাজল কোনো কথাই শোনে না। অঙ্কিতা তার স্বামী অজয়, শাশুড়ি মা বিমলা দেবী আর একমাত্র ননদ কাজলের সঙ্গে একটি শহরে থাকত। অঙ্কিতা যেমনই বুদ্ধিমতী ছিল, ঠিক তেমনই সুন্দরী ছিল। সে দারুণ স্কুটি চালাতে পারত। তার শ্বশুরবাড়ির লোকজনের যখনই কোথাও যাওয়ার দরকার পড়ত, অঙ্কিতা তাকে সেখানে নিয়ে যেত। স্কুটিতে করে ঘুরে ঘুরে অঙ্কিতা রোজ বাজারও করত। বিমলা দেবীর বৌমার এত গুণ নিয়ে পাড়া প্রতিবেশী প্রত্যেকদিন বিমলা দেবীর কাছে অঙ্কিতার প্রশংসা করত, কিন্তু বিমলা দেবী একদম এসব পছন্দ করত না। আপনার বৌমার মতো মেয়ে এই পারে তার একটাও নেই। ছেলেরা যা পারে না ও তাই পারে। অজয়ের জন্য খুঁজে খুঁজে একদম যোগ্য একটা বউ নিয়ে এসেছেন, কিন্তু আপনাদের দেখে যে কত লোক হিংসা করে তা বোধহয় আপনাদের জানা নেই। কেন হিংসা করে? সব বাড়ির বৌমারাই তো এত এত কাজ করে। কেউ রিকশায় করে বাজার করতে যায়, আবার কেউ পায়ে হেঁটে যায়। আমার বৌমা স্কুটি নিয়ে বাজার করতে যায় বলেই ও মহান হয়ে গেল নাকি? আহা, সে কথা কে বলেছে? মেয়েটা কেমন ঘরের বাইরের সব কাজই করতে পারে সেটাই বলছি। সারা পাড়ার লোক তো আপনার বৌমার প্রশংসাই পঞ্চমুখ। ভারী মিষ্টি মেয়ে একটা। রাখুন তো আপনাদের প্রশংসা। ঘরের বউ ঘরের কাজ করবে, তার জন্য আবার প্রশংসা করার কি আছে? রমেন বাবু আরো অনেকভাবে বিমলা দেবীকে তার বৌমার নামে প্রশংসা করলেও বিমলা দেবী তার কোনো কথা শোনে না।
বিমলা দেবী মনে মনে ঠিক করে নেয় যে সে বাড়ি গিয়ে তার বৌমা অঙ্কিতা স্কুটি চালানো বন্ধ করে দেবে। সে তার ছেলে অজয়কে ডেকে তার মনের কথা জানায়। অজয় তার মায়ের কথা শুনেই খুব অবাক হয়। হঠাৎ তোমার এমন ইচ্ছে কেন হলো মা? অঙ্কিতা স্কুটি চালাতে পারে বলে আমাদের, বিশেষ করে আমার কত কাজ কমে যায় বলো তো। বাজার করা, কাজলকে টিউশনি দিয়ে আসা, বাসে ট্রামে গেলে কত খরচা হতো বলো তো। স্কুটিতে কি তেল লাগে না? প্রত্যেকদিন এত এত টাকার তেল নষ্ট করে, ওখানেও তো তোর টাকাই যাচ্ছে। আমি যেটা বলছি সেটা শোন। আমি প্রথমে পার্লারে কাজ করব ভেবেছিলাম, তখনও আপনি আমাকে না করে দিয়েছিলেন। এখন আবার আমার খুশিটাকে এভাবে নিজের হাতে ধ্বংস করবেন বলে ঠিক করেছেন? ধ্বংস আবার কি? স্কুটি চালিয়ে কি খুশি হয় তোমার? এত ছেলেদের মতো গাড়ি নিয়ে টই টই করার কি আছে? কয়েকদিন পরে ছেলেদের মতো পাড়ার মোড়ে দাঁড়িয়ে চা, সিগারেট, বিড়ি এসবও খাবে নাকি? আর পার্লারের কাজ করতে দিইনি কারণ আমাদের বাড়ির মেয়ে বউরা ওসব কাজ করে না। যাও এবার রান্না চাপাও। অঙ্কিতা আর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। অজয় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বৌদি যদি এখন পার্লারের কাজ করতে চায় তাহলে ওকে করতে দাও। কোনো একটা জায়গায় কাজ করলে এই বাইরে বাইরে ঘোরাঘুরিটা অন্তত কমবে। রাস্তায় কার না কার সাথে ঘুরে বেড়াই সেটা তো আমরা খোঁজ রাখতে পারবো না, কিন্তু পার্লারে শুধু মহিলারাই আসে, তাই একটা দিক থেকে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। ঠিক বলেছিস কাজল, এভাবে তো ভেবেই দেখিনি। আমি আজকেই বৌমাকে বলবো ও যেই পার্লারেই কাজ করতে চায় ও করতে পারে। এই স্কুটি নিয়ে উড়নচণ্ডীপনা আমার একদম পছন্দ হয় না, যত সব। এভাবেই বিমলা দেবী আর কাজল অঙ্কিতার ব্যাপারে কথা বলতে থাকে। সেই দিনে বিমলা দেবী অঙ্কিতাকে জানিয়ে দেয় যে সে পার্লারে কাজ করতে পারবে। অঙ্কিতা খুবই খুশি হয়ে পরের দিনই কয়েকটি পার্লারে কাজের জন্য চেষ্টা করে। দু একদিন খোঁজ করার পরেই সে একটি ভালো পার্লারে কাজ পায়। তারপর থেকে অঙ্কিতা প্রত্যেকদিন সকালবেলা ঘরের সমস্ত কাজ করে দুপুরবেলা পার্লারে যায়। সারাদিন সেখানে কাজ করে সে বিকালে বাড়ি ফিরে আসে। তুমি যেদিন থেকে আমার পার্লারে কাজ করা শুরু করেছো সেদিন থেকে আমার পার্লারে কাস্টমার আসা অনেক বেড়ে গেছে। তুমি এত ভালো সাজাতে পারো আমি সত্যিই ভাবতে পারিনি। বিয়ের আগে আমি বিউটিশিয়ানের কোর্স করেছিলাম, কিন্তু কোনো জায়গায় কাজ শুরু করার আগেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমার শাশুড়ি মা আমাকে পার্লারে কাজ করার অনুমতি দেয়নি। কয়েকদিন আগে হঠাৎই ওনার কি হলো জানি না, আমাকে নিজে থেকেই বললেন যে আমি চাইলে পার্লারে কাজ করতে পারি। ভাগ্যিস তোমার শাশুড়ি মায়ের মন পরিবর্তন হলো, তাই জন্যই তোমার মতো একজন ভালো বিউটিশিয়ান পেলাম। তুমি এইভাবেই কাজ করতে থাকো, অনেক উন্নতি করবে দেখো। মধুপর্ণার কথায় অঙ্কিতার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। সে আরো ভালো করে পার্লারে কাজ করা শুরু করে। অঙ্কিতার কাছে সাজবে বলে মধুপর্ণার পার্লারের সামনে প্রত্যেকদিন লম্বা লাইন লেগে থাকে। মাসের শেষে অঙ্কিতা ভালো টাকা রোজগার করে ঘরে আনছে দেখে বিমলা দেবীও খুবই খুশি হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই বর্ষাকাল শুরু হয়ে যায়। মধুপর্ণার পার্লার যেখানে ছিল সেই জায়গাটা বেশ ঢালু ছিল, তাই অল্প বৃষ্টিতেই সেখানে এক হাঁটু জল জমে যায়। এর ফলে তাদের পার্লারে আর কোনো গ্রাহকই আসে না। অনেক বেশি জল জমে থাকায় অঙ্কিতাও পার্লারে যেতে পারে না। কি হলো, পার্লারে যাবে না? কোনো কাজই কি তোমার মন দিয়ে করতে ভালো লাগে না? স্কুটি নিয়ে চড়ে বেড়াতে বললে তো এক্ষুনি সারা পাড়া ঘুরে নিতে। যেই দেখেছো একটু বৃষ্টি হয়েছে অমনি কামাই করে দিলে। আমি কি ইচ্ছা করে যাচ্ছি না মা? আপনার মনে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের পার্লারের সামনে গিয়ে দেখুন, ওখানে এক হাঁটু জল জমে আছে। আমরা দুজনে পার্লারে বসেই থাকি, কিন্তু কোনো গ্রাহক আসে না। ওরকম নোংরা এক হাঁটু জল পেরিয়ে কে আসতে চাই বলুন তো? অজুহাত দিও না বৌমা, এই ঝড় জল বর্ষার মধ্যে ওই লাল হলুদ জামা পরা ছেলেগুলো কি দেখি তো পিঠে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি খাবার দিয়ে বেড়াচ্ছে। ওরা কাজে যায় না? ওরা কেউ কখনো পথে এক হাঁটু জল পায় না? ওরা তোমাদের মতো কাজ থামিয়ে বসে থাকে? মা, ওরা তো ঘুরে ঘুরে জিনিস ডেলিভারি করে, আর আমরা এক জায়গায় বসে থাকি যেখানে গ্রাহক আসে। দুটো জিনিস সমান নয়। এই কথাটা বলেই হঠাৎই অঙ্কিতার মাথায় একটা বুদ্ধি আসে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আপনি জানেন না আপনি আমার কত সাহায্য করেছেন। আমি এক্ষুনি পার্লারে যাচ্ছি। এই বলে অঙ্কিতা বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে তার পার্লারে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে তার প্ল্যানের কথা মধুপর্ণাকেও জানায়। সত্যি তুমি এরকম করতে পারবে? এরকম ঝড় জল বৃষ্টির মধ্যেও তোমার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হলে কি আমি নিজে থেকে আইডিয়াটা দিতাম? আমার কোনো অসুবিধা হবে না।
তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাকে একটা বড় ব্যাগ জোগাড় করে দাও, যেটাতে আমি আমার দরকারি সমস্ত জিনিসগুলো রাখতে পারবো। সত্যি তোমার এলেম আছে, কি সুন্দর স্কুটির মধ্যেই পার্লারের ব্যবস্থা করে নিলে। আমাদের শহরে স্কুটিতে পার্লার বোধহয় এই প্রথমবার মানুষ দেখবে। আমি আজকেই বড় ব্যাগের ব্যবস্থা করে দিচ্ছি। মধুপর্ণা তার চেনাশোনা লোকজনের সাথে কথা বলে একটি বড় ব্যাগের ব্যবস্থা করে, যেটা অঙ্কিতা তার স্কুটির মধ্যে বসিয়ে তার মধ্যে তার পার্লারের যাবতীয় দরকারি জিনিস নিয়ে বাড়ি বাড়ি লোকজনেদের মেকআপ করতে চায়। এই বর্ষার মধ্যে কারোর ফেসিয়াল, ম্যানিকিউর কিংবা পেডিকিউর করার দরকার হলে তারা পার্লারে যেতে পারে না, বরং তারা মধুপর্ণাকে ফোন করে তাদের চাহিদার কথা জানায় এবং অঙ্কিতা কিছুক্ষণের মধ্যেই স্কুটি নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। অঙ্কিতা যে স্কুটি করে সারা শহরে ঘুরে বেড়াচ্ছে এ কথা সে তার পরিবারের কাউকে জানতে দেয় না। প্রত্যেকদিন অঙ্কিতার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে বিমলা দেবীর খুবই সন্দেহ হয়। কি ব্যাপার বলতো কাজল, বৌমা বর্ষার প্রথম কয়েকদিন তো বাড়ি থেকেই বের হতে চাইছিল না, হঠাৎ করে যে কি হলো? আজকাল পার্লারে 2-3 ঘন্টা বেশি সময় দিতে হচ্ছে। ঘরে বসেছিল তো ভালোই ছিল, তুমি তো ওকে জোর করলে। কি হতো যদি বর্ষার কয়েকদিন পার্লারে না যেত? তুমি তোমার টাকার লোভের কারণে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছো। এখন বোঝো ঠেলা, একটু পরেই দাদা বাড়ি ফিরে যাবে, অথচ বৌদি এখনো বাড়ি ফিরলো না। না না, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগছে না। ও আজকে ফিরুক, ওকে কিছু একটা বলতে হবে, কিন্তু কাল থেকে ওর উপর নজর রাখতে হবে, বুঝলি? বাইরে গিয়ে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে, তারপর যদি আমার ছেলেটাকে ছেড়ে চলে যায়, আমার ছেলেটা তো এই ধাক্কাটা সামলাতে পারবে না। পরের দিন সকালবেলা অঙ্কিতা স্কুটি নিয়ে বেরোতেই কাজল তার পেছন পেছন রিক্সা নিয়ে তাকে ফলো করতে থাকে। অঙ্কিতা প্রথমে তার পার্লারেই যায়। কাজল দেখে অঙ্কিতা তার পার্লার থেকে একটা বড় ব্যাগ নিয়ে তার স্কুটিতে রেখে অন্য কোথাও একটা যাচ্ছে। কাজলও তাকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পরে কাজল লক্ষ্য করে অঙ্কিতা তার স্কুটিটা নিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কাজল বাইরে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে অঙ্কিতার সঙ্গে আরো একজন ভদ্রলোক বাইরে বেরিয়ে অঙ্কিতার স্কুটিতে তার পেছনে বসতে যাবে, এমন সময় কাজল তাদেরকে এসে ধরে। কাজল অঙ্কিতাকে নানান রকমের আজে বাজে কথা বলা শুরু করে। তুমি যখন আমাকে ভুল ভেবেই নিয়েছো তখন তাই ভাবো, কিন্তু আমাকে এক্ষুনি অর্ণববাবুকে নিয়ে যেতে হবে। দরকার হলে তুমি এখানে অপেক্ষা করো, আর না হলে বাড়ি চলে যাও। আমাকে আর আটকেও না তুমি। ছি বৌদি ছি, তোমার বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়াটা এত দরকারি যে তুমি আমাকে এভাবে অপমান করছো? আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সবাইকে সবকিছু বলে দেব। এই বলে কাজল সেখান থেকে চলে যায়। অঙ্কিতা ও অর্ণববাবুকে নিয়ে বেরিয়ে পড়ে। 10-15 মিনিট পর অঙ্কিতা আর অর্ণববাবু আবার তাদের বাড়ির ভেতরে ঢুকে গেলে কাজল, বিমলা দেবী আর অজয় তিনজনেই তাদের পেছন পেছন তাদের বাড়ির ভেতরে ঢুকে আসে। অঙ্কিতাকে এরকম অন্য একজনের বাড়িতে দেখে অজয় প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। তুমি যা চেয়েছো, যখন চেয়েছো, আমি সবকিছু দিতে রাজি হয়ে গেছি, তাও তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম অঙ্কিতা? তোমার টাকা পয়সার এত লোভ যে একজন বড়লোক বাড়ির ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে? আমি বলেছিলাম না, এরকম উড়নচণ্ডী মেয়েরা কখনো ভালো হয় না। তাই তো ভাবি এই কয়েকদিন এত দেরি করে কেন বাড়ি ফিরতো। নিশ্চয়ই এই লোকটার সঙ্গে ঘুরে ঘুরে সময় কাটাতো। আমার এই স্কুটিটাই পছন্দ না, ওইটাই হলো যত নষ্টের গোড়া। আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, আমি কিচ্ছু বলিনি, শুধুমাত্র আপনাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবো না বলে। প্রথমে ওই ভদ্রমহিলা অঙ্কিতাকে নানান রকমের খারাপ খারাপ কথা বললো, এখন আপনারাও বলছেন। আপনারা পুরোটা শুনে তো নিন। কি শুনবো আর কি শোনার বাকি রেখেছেন আপনারা? আমার নিজের স্ত্রীকে এইভাবে অন্য লোকের বাড়িতে এসে ধরতে হবে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। পার্লারে কাজ করতে করতে পার্লার থেকে 10-15 মিনিট দূরে অন্য লোকের বাড়িতে এসে আমার স্ত্রী কি করছে আমি জানতে চাইবো না? আমি বলছি অজয়, এই বর্ষার মধ্যে সবাই পার্লারে আসতে পারছিল না দেখে আমি স্কুটিতে পার্লার চালানো শুরু করি, আর যার যেরকম চাহিদা সে সেটা ফোন করে আমাদের পার্লারে জানালে আমি স্কুটি করে পার্লারের সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের কাছে হাজির হই। সেটা করতেই আমি আজকে অর্ণববাবুদের বাড়িতে এসেছিলাম। ওনার স্ত্রী আমার অনেক পুরানো ক্লায়েন্ট, উনি আমাকে ছাড়া আর কারোর কাছেই ফেসিয়াল করেন না। তাহলে এই বৃষ্টির মধ্যে পার্লারের জিনিসপত্র এখানে রেখে এই লোকটাকে স্কুটিতে নিয়ে ঘুরছিলে কেন তুমি? অর্ণববাবুর বউ ক্যান্সারের পেশেন্ট, কয়েকদিন পরেই ওনার অপারেশন, তাই হাসপাতালে যাওয়ার আগে ওনার মনে হয়েছিল উনি ভালো করে ম্যানিকিউর পেডিকিউর করবেন, তাই সেই জন্যই এখানে এসেছিলাম। কিন্তু ওনার বাড়িতে আসতেই মীনাক্ষী দেবী
অর্থাৎ অর্ণববাবুর স্ত্রী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। এই বর্ষার মধ্যে কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে আমি আর অর্ণববাবু মীনাক্ষী দেবীকে ওনার শাশুড়ি মায়ের কাছে রেখে দুজনে মিলে ডাক্তার ডাকতে গিয়েছিলাম। ডাক্তার, নার্স সবাই এক্ষুনি চলে আসবে, তোমরা দাঁড়িয়ে দেখতে পারো। কাউকে অবিশ্বাস করতে একটুও সময় লাগে না, কিন্তু বিশ্বাস করতে হলে অনেক রকমের প্রমাণ দিতে হয়, তাই না? অঙ্কিতার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকজন লজ্জায় পড়ে। তারা সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন নার্স এবং ডাক্তার সেখানে চলে আসে। মীনাক্ষী দেবীর চিকিৎসা শুরু হলে অঙ্কিতা এবং তার শ্বশুরবাড়ির লোক সবাই সেখান থেকে চলে আসে। অঙ্কিতার স্কুটি পার্লারের জন্যই সঠিক সময়ে মীনাক্ষী দেবীর চিকিৎসা শুরু হয়। এরকম আরো নানা রকমের কথা ভেবে তার বাড়ির সবাই ভবিষ্যতেও অঙ্কিতাকে দুটি পার্লার চালানোর অনুমতি দেয় এবং অঙ্কিতার সঙ্গে দুর্ব্যবহারের জন্য তারা সকলে অঙ্কিতার কাছে ক্ষমা চায়।